বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক। আজকের এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো পাকিস্তান ভারতের মধ্যে যে যুদ্ধাংদেহী অবস্থা চলছে সেটা বাংলাদেশের প্রতি কতটুকু এফেক্ট করবে। আরেকটি হলো রোহিঙ্গা ইস্যুতে যে হিউম্যানিটেরিয়ান করিডোর, মানবিক করিডোর যেটা তৈরি করা হচ্ছে, সেটা বাংলাদেশের পক্ষে না বিপক্ষে যাচ্ছে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন প্রথিতযশা ব্যক্তিত্বকে। একজন হলেন রাজনীতিবিদ, আমাদের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় একজন নেত্রী নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ। আপনাকে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে মুক্তির কথা। আরেকজন সাংবাদিক এবং রোহিঙ্গা তথা পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে ব্যাপক জ্ঞানের অধিকারী এবং তিনি যথার্থভাবে এখানের উপর রিসার্চ করে থাকেন, আর তিনি হলেন মেহেদী হাসান পলাশ। আপনাকেও স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমেই আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেত্রী, সম্মুখ সারির নেত্রী, যিনি আন্দোলনে সংগ্রামে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছেন এবং পার্লামেন্টে তার কণ্ঠস্বরে পার্লামেন্ট যখন উত্তপ্ত হয়ে উঠত, সেই নেত্রীকে আমি প্রথমেই যাচ্ছি। আপনাকে কেমন লাগছে আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা পৃথিবীটা বর্তমান যে অবস্থায় আছে, জিও পলিটিক্সের গুরুত্বটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে। সেই জিও পলিটিক্সের যেভাবেই হোক না কেন, বাংলাদেশ একটা উচ্চভূমি হিসেবে কাজ করছে। এটা বাংলাদেশের জন্য যতটা সুখের, তার চেয়ে কোনো অংশে দুঃখেরও কম না, আমি এটা বলবো। কারণ বাংলাদেশ একটা গরিব দেশ, গরিবের সুন্দরী কন্যার আমি যার সাথে তুলনা করি, সেখানে আমাদের তিন পাশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারাও আমাদেরকে যে ছোট ভাই বা বোনের দৃষ্টিতে দেখে তাও দেখে না, যতটা পারে শোষণ করে, যতটা পারে, যতটা ভেতরে যা রস নির্যাস সব নিয়ে নেয়। পাশাপাশি আরেকটা জায়গা যেটা, এটা একটা নেকের মতো, এইখানে মায়ানমার, একটা চট্টগ্রামের, এইটা একটা ব্যাপার। তো সব কিছু মিলে আমার মনে হয় যে এইখানে আমরা দেখেছি যে কিছুদিন আগে মায়ানমারের অনেক দিন যুদ্ধ চলছে, আভ্যন্তরীণ অনেক কুন্দল চলছে, সরকারের একটা আর্মিদের একটা প্রাধান্য সবসময় ওইখানে বিদ্যমান। এই সব কিছুর কিছুটা এফেক্ট আমাদের এখানেও পড়ে। ওই দেশে বোমা ফুটলে এই দেশে শব্দ হয়, আমাদের সেন্ট মার্টিন অরক্ষিত থাকতে পারে না তখন। আবার ওই দেশের অনেক সময় আকাশপথে বিমান লঙ্ঘন করে আমাদের এখানে ঢুকে, যেটা কূটনীতিতে যেটা অসম্ভব। আপনি একজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, আমার চেয়ে অনেক বেশি এই ব্যাপারে আপনি জানেন, আমি অত জানি না। আমি বেসিকটুকু বলছেন আপা, অবশ্যই এই ব্যাপারটা আমাদেরকে খুবই আলোড়িত করে। আমি আপনাকে যদি এই বর্তমানে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধংদেহী অবস্থা চলছে, যে কোনো টাইমে বিস্ফোরণ ঘটতে পারে। পেহেলগাম যে ঘটনাটা ঘটলো, এবং ইন্ডিয়া প্রতিদিনই এক একটা বয়ান তৈরি করছে এই প্রসঙ্গে, এবং যুদ্ধের জন্য দুইটি দেশই খুব কাছাকাছি চলে এসছে। এই পরিস্থিতিতে এটা আন্তর্জাতিক প্রভাব এবং বাংলাদেশের উপর এটা কতটুকু এফেক্ট করতে পারে, আপনার কি মনে হয়? দেখেন, এইটা যুদ্ধে দেখেন কোথায় আপনার রাশিয়ার যুদ্ধ হলো, সেই এফেক্টটাও কিন্তু বাংলাদেশে পড়েছে। গমের দাম বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে। বিশ্বের যেখানে যুদ্ধ হোক, একটা আমরা যারা ইম্পোর্টেড দেশ, ম্যাক্সিমামই ইম্পোর্টেডের উপর ডিপেন্ড করি, তাদের একটা এফেক্ট পড়ে। আর এটা পাকিস্তান একসঙ্গে বাংলাদেশের সাথে ছিল, ভারত তিন পাশে আমাদের, এটার অনেক রকম এফেক্ট পড়বে। যেমন আমরা কিছুদিন আগে গুজরাটের যে ব্যাপারটা দেখলাম, যে বাংলাদেশি মুসলিম ওইখানে ধরা হয়েছে, এটা 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 আমাদের জন্য এক ধরনের এম্বারাসিং ব্যাপার, কারণ এটা সম্পূর্ণরূপে সত্য না। তারপরেও আমরা কিন্তু সাফার করছি, যেহেতু আমাদের নামটা জুড়ে দেওয়া হয়েছে। এরপর ধরেন অর্থনৈতিক, তারপরে আপনার অন্যান্য যে সমস্যাগুলো, ভারত পাকিস্তানের যদি যুদ্ধ লাগে, যদিও আমি
বিশ্বাস করি যে ওরকম যুদ্ধ হয়তো লাগবে না, কারণ বিশ্ব এখন অত্যন্ত সচেতন। বিশ্বের মুরলরা তারা নিজেরাই নিজেদের চেষ্টা করে এটা হয়তো লাগাতে দিবে না, কারণ তাদের নিজেদেরও স্বার্থ আছে, তাদের স্বার্থ চরিতার্থের জন্য হয়তো প্রাথমিকভাবে এটাকে মিনিমাইজ করবে, কিংবা তাদের স্বার্থের জন্য হয়তো উস্কে দিবে। দুইটাই হতে পারে। তো আমাদের প্রস্তুতি দুইটার জন্যই থাকতে হবে। তো আমাদের প্রস্তুতিটা যেটা হবে, আমাদের সাফার আমাদের করতে হবে, এটা আমরা চাই বা না চাই, তবে যত কম সাফার করা যায় এটা আমাদের জন্য, আমাদের চেষ্টা করে আমাদের সেনাবাহিনী ধরেন এখানে তাদের ভূমিকা অত্যন্ত ক্ষুরোধার, কারণ তারা জনগণকে প্রশিক্ষণ দিবে, জনগণকে নিয়ে কথা বলবে, এবং ওইখানে আমাদের যাদের আমাদেরকে নিয়ে যেখানে, যেমন ধরেন অনেকেই আছে যে বলবে যে পাকিস্তানের হয়ে কিছু লোক আমাদের চলে গেছে, যেতে পারে, এখানে ধরা যাবে না, ধরা যায় না, কারণ যাদের কথা আমি বলছি আপনিও বুঝতে পারছেন, ওইখানে একটা আবেগ কাজ করে। আফগানিস্তানের যুদ্ধ হয়েছে, আমাদের কেউ গিয়েছে, আমরা দেখেছি ক্রিকেট খেলা যখন হয় পাকিস্তান ইন্ডিয়া, দেখুন একটা কিন্তু উন্মাদনা যায় এই পাকিস্তানের পক্ষে, সেটাই এটা আমরা দেখতে পাচ্ছি। তো সেইখানে আমাদের ওই সচেতনতাটা আমি মনে করি যে ভীষণভাবে দরকার, এবং এখন থেকেই আপনাদের মাধ্যমে হোক, সরকারের মাধ্যমে হোক, জাতির প্রত্যেকটা জায়গায় আমাদের সচেতনতা করতে হবে যে তোমরা যেন এই আবেগে না ভাসো, তোমরা যেন তোমাদের জায়গায়, আমাদের উচিত হবে পররাষ্ট্রনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা বলছিলেন, সবার জন্য বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। আমরা আমাদের পররাষ্ট্রনীতি হবে পারলে মিটিয়ে দাও, ঝগড়াকে উস্কে দিও না। ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, যে ঝগড়াকে আমরা উস্কে দেব না। মেহেদী হাসান পলাশ, আপনি একজন সাংবাদিক হিসেবে পাকিস্তান ভারতের যে বর্তমান উত্তপ্ত পরিস্থিতি চলছে, আপনি ডেফিনেটলি একজন বিশেষজ্ঞ হিসাবে নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। আমাদের বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আমরা কোনো পক্ষ নিব না, আমরা মাঝামাঝি অবস্থানে থাকব। তারপরেও কি আপনি মনে করেন বাংলাদেশের জনগণ সেই পন্থাটা বেছে নেবে, এবং এটা কিভাবে আমাদের বাংলাদেশকে এফেক্ট করতে পারে, এই ব্যাপারে আপনি একটু সংক্ষেপে যদি বলতেন। প্রথমত ধন্যবাদ আপনাকে, আপনার এই গুরুত্বপূর্ণ টক শোতে আমাকে সংযুক্ত করার জন্য, এবং নিউজ 24-এর দর্শকরা যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যুদ্ধ কারো কাম্য না, হ্যাঁ, বাট কখনো কখনো যুদ্ধ মানে অনিবার্য হয়ে ওঠে। শান্তির জন্য যুদ্ধ হয়, হ্যাঁ, যুদ্ধের জন্য যুদ্ধ হয়, যুদ্ধের আবার একটা অর্থনীতি থাকে। আপনি যদি দেখেন যে এই যুদ্ধ হয়তো আমরা মোটামুটি যেটা বুঝি যে খুব লার্জ স্কেলে বা বড়ভাবে কোনো যুদ্ধ হবে না, যে অলরেডি 4-5 দিন ধরে রাত্রিবেলায় গোলাগুলি হচ্ছে, এটা হয়তো আর একটু বাড়তেও পারে যদি খুব, বাট এটা বড় কিছু। আপনার এই প্রসঙ্গে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি এই পেহেলগাম ঘটনা, যেটা অনেকেই বলছে, ইন্ডিয়ার লোকেরা অনেকেই বলছে এটার মোদি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সে ঘটিয়েছে তাদের, এবং পাকিস্তানের সাথে একটা উত্তেজনা সৃষ্টি করতে পারলে তাদের ধর্মীয় উন্মাদনাটা বেড়ে যাবে। এটা কি সঠিক কিনা? না, আমি এখানে যাচ্ছিলাম। তো যুদ্ধের যে অর্থনীতি দেখেন, প্রথমত একটা কাজ হয়েছে কি যে ভারত সরকার অনেক দিন ধরে ভারতের সেনাবাহিনী বা বিমান বাহিনী চাচ্ছিল নতুন যুদ্ধ বিমান কিনতে, কিন্তু তাদের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থায় গভর্নমেন্ট রাজি হচ্ছিল না। বাট এই উন্মাদনা সৃষ্টি করে তারা অলরেডি 63,000 কোটি রুপির ফ্রান্স থেকে 26টা রাফালে বিমান কেনার একটা চুক্তি তারা অলরেডি করে ফেলেছে। ঠিক একইভাবে পাকিস্তান চায়নার থেকে, টার্কি থেকে নতুন ধরনের মিসাইল, নতুন ধরনের অস্ত্র তারা অলরেডি নিয়ে চলে এসেছে। এটা একটা যুদ্ধের অর্থনীতি। আবার অন্যদিকে আপনি খেয়াল করেন, পাকিস্তান গভর্নমেন্ট ইমরান খানকে কেন্দ্র করে যে বিরাট একটা বিপ্লব সেখানে হচ্ছিল এবং অসন্তোষ দানা বাঁধছিল, এখন যখন এই যুদ্ধের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, তখন কিন্তু মানুষের যুদ্ধের দামামার দিকে চলে গেছে, আর মানুষ এখন আর ইমরান খানের দিকে ফরগেটন চ্যাপ্টার। আবার একইভাবে ভারতে এই যে ওয়াকফ বিলটা দিয়ে সারা
ভারতে যেভাবে এবং দেশে বিদেশে যেভাবে মোদী সরকারের বিরুদ্ধে যে মানে আলোচনা হচ্ছিল, এবং ভারতের সাধারণ মানুষ যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী না, সবাই তো হিন্দুত্ববাদে বিশ্বাসী না, প্রত্যেকটা মানুষ এর বিরুদ্ধে, আমরা ভারতীয় $14 বিলিয়ন সম্পত্তি এটা করেছে। তো এখন কিন্তু এই যুদ্ধের একটা মানে যেই আবহাওয়াটা তৈরি করা হয়েছে, সেই আবহের মধ্যে কিন্তু এই বিষয়টা চাপা পড়ে গেছে। তার মানে এটা একটা দুই দেশের জন্যই, কিন্তু দুই দেশের যারা সরকার, আমি যদি এভাবে দেখি, দুই দেশের সরকারের জন্যই কিন্তু এটা একটা উপকারী একটা জায়গা থেকে আমরা দেখতে পারি। আপনি যেটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশের উপর কিভাবে প্রভাব পড়তে পারে, দেখেন আমরা একটা ইমিডিয়েট প্রভাব দেখেছি, সেটা হলো পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার বাংলাদেশে আসার কথা ছিল, তার হয়ে গেছে, অলরেডি ডেট হয়ে গেছিল, তার এখানে প্রোগ্রাম সমস্ত শিডিউল হয়ে গিয়েছিল, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি তার পাকিস্তানের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু এই ট্রিপটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, তার এই ভিজিটটা ক্যান্সেল হয়ে গেছে। এবং ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে এই যে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বা পাকিস্তানের সাথে বাংলাদেশের যে একটা নতুন করে সম্পর্ক তৈরির যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল, স্থগিত হয়ে গেল। মানে আমি বলছি অলরেডি কিন্তু একটা ব্যবসায়িক চুক্তি হয়ে গেছে, হ্যাঁ একটা ব্যবসায়িক, বাট যখন ডেপুটি প্রাইম মিনিস্টার আসতেন হয়তো আরো অনেক বিষয়ে হতে পারতো, আমরা মানে যেগুলোর প্রস্তুতি চলছে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি আপনার কাছে আবার আসবো, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আপা এই যে পাকিস্তানের সাথে বাংলাদেশের রিলেশনটা ঘনিষ্ঠ হচ্ছে, দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, ঘনিষ্ঠ হতে তো দোষ নাই, ঘনিষ্ঠ হতেই পারে। পাকিস্তান একটা সময় আমাদের সাথে ছিল, মুসলিম দেশ, আমরা মুসলিম দেশ, সেখানে ঘনিষ্ঠ হওয়ার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখি না। তবে তাদের সাথে যে আমাদের যে যুদ্ধটা হয়েছিল, সেখানে তাদের দোষটা তাদেরই ছিল, আমাদের না। এখানে অর্থনৈতিক বৈষম্য, হ্যাঁ, অর্থনৈতিক বৈষম্যকে কেন্দ্র করে তারা ক্ষমা চেয়েছে। ক্ষমা যদি না, অনেকেই বলে যে এখনো চায় না, ভুট্টো এটা যদি বলেন আপা, তাহলে ৭৪ সালে জুলফিকার আলী ভুট্টো তৎকালীন প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসলেন, তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে শেখ মুজিব নিজে সেই এয়ারপোর্ট থেকে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেলেন। এখানে একটা কথা আছে ভাই, শেখ মুজিব নিজে তো এই যুদ্ধটা চান নাই, উনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। এটা কি ভুল ছিল না? না, আমি হলেও তাই চাইতাম, এটা ভুল ছিল না। কিন্তু এই কারণে তার সাথে তো তার দলাদলি ছিল না, দলাদলিটা হয়েছে সাধারণ মানুষের, যাদের অর্থনৈতিক যারা এই বৈষম্যের শিকার, সেখান থেকে একটা রোষ ছিল, আর পাশাপাশি অন্য কোনো দেশের প্ররোচনা ছিল যাদের লাভ হয়েছে পরবর্তীতে। তো সেইখানে শেখ মুজিব তাকে লাল গালিচা সম্বর্ধনা দিবে, এটাই স্বাভাবিক, এটাই। কিন্তু তখনও তার দল কিন্তু পরবর্তীতে বলতো যে এটা অকেশনালি কোনো ক্ষমা চাওয়া হয় না। আমি ওই কথাটাই বলছি। আমরা দেখেছি শেখ মুজিব নিজেও গিয়েছেন ওই দেশে সম্মেলনে, ওআইসি সম্মেলনে, সো উনিও গিয়েছেন, তারাও এসছেন, কিন্তু তাদের সঙ্গে সম্পর্কও ভালো। শেখ হাসিনার সময় যখন পেঁয়াজ ভারত দেওয়া বন্ধ করলো, তখন পেঁয়াজ বিমানে করে নিয়ে আসা হলো 400-500 টাকা কেজি, শেখ হাসিনা আম পাঠিয়ে দিলেন। ওইসব কিছুই হয় না। ইমরান খানের সঙ্গে স্পেশাল আলাদাভাবে ছবি তোলা, ওইসবে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় যখনই রাজনীতিটাকে অন্যদিকে প্রবাহিত করতে চায়, তখন বলে যে পাকিস্তানের দূষর কারা, বিএনপি বা জামাত ইসলামী বা এরা। তো এই যে এগুলো হলো রাজনৈতিক স্ট্যান্ডবাজি, এটা খুব লো লেভেলের স্ট্যান্ডবাজি। আমি চাই যে বাংলাদেশ এখন কিন্তু 50-এর উপরে বয়স, তার স্ট্যান্ডবাজিটা হলো যেন একটু হাই লেভেল, সেটাই 50-এর উপরে, সেটাও একটু হাই লেভেলের স্ট্যান্ডবাজি হইলে ভালো লাগে। কিন্তু এত হালকা হালকা স্ট্যান্ডবাজিগুলো মানুষ ধরতে পেরেছে, কিন্তু কিছু বলে নাই, কিছু বলতে পারে না, মানুষের মুখ বন্ধ ছিল। তো এখন এই জায়গায় আমরা মনে করি যে পাকিস্তানের সাথে সম্পর্ক আমাদের যেমন আমরা চাই, ঠিক আমরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকুক, এটাও আমরা চাই। কিন্তু তারা যদি না চায়, সেখানে তো এক হাতে তালি বাজে না, সারাদিন বাজালো বাজবে না। পলাশ, আপনি বলেন যে আমাদের রাজনীতিবিদ হিসেবে উনি যে কথাটা বললেন, এই যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক, এই সম্পর্কটা কি কখনো বাংলাদেশের পক্ষ থেকে, যে সরকারি আসুক, আমরা কি কখনো চেয়েছি যে তাদের সাথে আমাদের শত্রুতামূলক হোক? কখনো তো চাইনি। হাসিনা তো বলেছেই যে আমরা ইন্ডিয়াকে যা দিয়েছি কোনোদিন তারা ভুলতে পারবে না। তারপরেও কেন ইন্ডিয়া বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে বারবার সিদ্ধান্ত গ্রহণ করে? এবং আপনি লক্ষ্য করে থাকবেন, কয়েক মাস আগে তাদের সেনাপ্রধান, যিনি কোনোদিন পলিটিক্স নিয়ে কথা বলেন না, তিনি আসলেন, প্রেসের সামনে এসে বললেন যে আমরা অনির্বাচিত সরকারের সাথে কোনো কথা বলবো না।
সেনাপ্রধান বলেছেন। এই প্রসঙ্গে আপনি বাংলাদেশের ভূমিকাটা কি হওয়া উচিত বলে মনে করেন আপনি? আচ্ছা, আমি আপনার এই কথা যাওয়ার আগে আগের একটু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মিস করে গেছে, সেটা একটু বলি। সেটা হলো যে আরেকটা ইফেক্ট আপনি খেয়াল করে দেখেন যে সিমলা চুক্তি কিন্তু পাকিস্তান বাতিল করেছে। জি জি। সিমলা চুক্তি কিন্তু বাংলাদেশের পাকিস্তানের কাছ থেকে প্রথম স্বীকৃতি। জি জি। সিমলা চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম এটা একটা খুব বড় একটা ব্যাপার। তো আমার সেক্ষেত্রে প্রস্তাব হলো, যেহেতু সিমলা চুক্তি করেছে ভারত পাকিস্তান, তার মধ্য দিয়ে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছে, এবং এই জন্য ভারত সবসময় বলে থাকে যে আমরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি। তো যেহেতু এখন বাতিল করে দিয়েছে, আমাদের উচিত সরাসরি পাকিস্তানের সাথে চুক্তি করা। জি। ৭১ বিষয়ে এবং তাদের কাছ থেকে ওইভাবে স্বীকৃতি নিয়ে নেওয়া এবং সেখানে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা। আমাদের দেশের কূটনীতিকদের একটা বড় সমস্যাটা হলো, তারা পাকিস্তান দেখলেই তাদের মনে হয় ৭১-এর ক্ষমা চাইতে হবে, এগুলো মনে হয়, এবং ওই যে আমাদের তাদের ক্ষতিপূরণ চাইতে হবে, এগুলো মনে হয়। এটা ভালো কথা বলেছেন আপনি। কিন্তু আমি একটা বলি, কিন্তু যখন আপনার এই যে ভারতের সাথে যখন বসি, এই যে আমাদেরকে হাজার হাজার পাকিস্তানিদের হাজার হাজার লুটপাট করা অস্ত্র, $14 বিলিয়ন এইগুলো তো বলা হয় না। কোনোদিন বাংলাদেশ বলেছে যে এই যে মেশিনারিজ গুলো লুটপাট করে নিয়ে গেছে, কলকারখানাগুলো লুটপাট করে নিয়ে গেছে, কাঁচা পাট লুটপাট করে নিয়ে গেছে, ওই যে পাকিস্তান যে ক্ষতিপূরণটা দিয়েছিল, সেই ক্ষতিপূরণের আমাদের যে হিস্সাটা এবং আমাদের নামে যে সারা বিশ্ব থেকে তারা যে এইড নিয়েছিল, সেখানে যেহেতু যুদ্ধ শেষ হয়ে গেছে, আমাদের হিস্সাটা, এইগুলো তো আমরা কোনোদিন চাই না। পাকিস্তানকে দেখলে কেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এইগুলো মনে পড়ে, ভারতের বেলায় কেন মনে পড়ে না? এটা আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এটা কেন হয়। এখন আপনি আরেকটা যে প্রশ্নটা করছিলেন, সেটা হলো যে ভারত, আমরা কোনোদিনই এটা কেন, প্রশ্নটা হলো যে আমরা ধরেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, সে আমাদের একটা এখন এখানে ঘটনাটা কি হয়েছে, এটা ভারতের একটা ব্যর্থতা। ভারত তার সমস্ত ডিম শেখ হাসিনার মাথার উপরে রেখেছিল। আমরা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছি, তার ঝুড়িটা সে এখানে ফেলে রেখে চলে গেছে, সব ডিম ভেঙে গেছে। এটা থেকে কোনো শিক্ষা হয়েছে ভারতের? এটা ভারতের ব্যর্থতা। ভারতের কি কোনো শিক্ষা হয়েছে? কারণটা কি, এখানে একটা বড় সমস্যাটা হলো কি, ধরেন বাংলাদেশের যে অবস্থান, আপনি যদি ভারতের মানচিত্র আঁকতে যান, বাংলাদেশের মানচিত্র আপনাকে অবধারিতভাবে আঁকতে হবে। বাংলাদেশের অবস্থানটা ভারতের পেটের মধ্যে, এখন আপনার পেটের মধ্যে যদি এরকম ট্রাভেল করে, আপনার কিন্তু সারা শরীরে ট্রাভেল করে। ভারতের সরকার এই যে এখানে যে 18 কোটি, তার পেটের মধ্যে 18 কোটি মুসলিম জনগোষ্ঠী, এটা ভারত সারাক্ষণ তার টেনশনে থাকে। এটা খুব প্রচন্ড রকম ভাবে তাকে একটা টেনশনে একটা তৈরি করে। এবং এখানে এর পাশে আপনার পশ্চিমবঙ্গে মুসলিম, সেখানে প্রায় আপনার 36% মুসলিম আছে পশ্চিমবঙ্গে, আপনার আসামে আরো মুসলিম আছে, এই সব মিলিয়ে প্রায় এখানে আপনার 40 কোটি মুসলিম। এই যে এই রিজনে যে 40 কোটি মুসলমান জনগোষ্ঠী আছে, এইটা ভারতের হিন্দুত্ববাদীদের মাথার মধ্যে সারাক্ষণ একটা দুঃস্বপ্ন তারা করে ফেলে, যে আবার কখনো এই অখণ্ড বাংলা, এখন যদি অখণ্ড ভারত হয়, তাহলে এই অখণ্ড ভারত মুসলমানদের নিয়ন্ত্রণে থাকবে। কারণ ভারত, পাকিস্তান এবং এই বাংলাদেশ, আসাম, ত্রিপুরা মিলে যে পরিমাণ আপনার মুসলিম আছে, এই মুসলিম জনগোষ্ঠীর নিয়ন্ত্রণেই থাকবে। আমি বলছি না যে আমি অখণ্ড ভারতের সপক্ষে বা সমর্থন করছি, বাট ভারতের মাথার মধ্যে এটা কাজ করে। সো যার ফলে তারকে যদি টিকে থাকতে হয়, তাকে এই হিন্দুত্ববাদী জিগির তুলে, হিন্দুত্ববাদী মুসলিম বিরোধী একটা সেন্টিমেন্ট তৈরি করে, এবং আরও একটা জিনিস খেয়াল করেন যে আমরা ভারতের অর্থনীতির অবস্থা কি, ভারতের হিউম্যান ইন্ডেক্সগুলো কোথায়, অত্যন্ত পিছনে। মানুষ যখন শান্তিপূর্ণ অবস্থায় থাকে, তখন এই জিনিসগুলো কিন্তু মানুষ, এই ছোটোখাটো যে এই জিনিসগুলো কিন্তু মানুষ তুলে ধরে। কাজেই তাকে আপনি ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় ট্যাবলেট দিয়ে যতক্ষণ তাকে এইভাবে আপনি রাখতে পারবেন, ততক্ষণ সে এই জিনিসগুলোর দিকে তাকাবে না। তাকে আপনি যখন আজকে এই যে আহমেদাবাদ, গুজরাটে বিপুল পরিমাণ মুসলিম জনগোষ্ঠীদেরকে তারা করেছে বাংলাদেশি মুসলিম বলে, কিন্তু বিবিসির মতো একটা ইন্টারন্যাশনাল মিডিয়া তারা বলছে যে এরা সবাই আপনার ভারতের মুসলিম। বিভিন্ন জায়গায় তাদের আইডি কার্ড দেখাচ্ছে, ন্যাশনাল আইডি কার্ড দেখাচ্ছে, তারপরে তারা বলছে যে এটা ভুয়া আইডি কার্ড, কারণ এটা তার দরকার। এই কার্ডটা তার আভ্যন্তরীণ রাজনীতির জন্য দরকার। বিজেপি এবং সেখানে যে হিন্দুত্ববাদ দ্বারা যে ভারত পরিচালিত হয়, সেইখানে একটা মুসলিম বিদ্বেষী এবং এই ধরনের কিছু কার্ড তারা সবসময়ই তৈরি করে এবং তৈরি করে রাখে। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা আমাদের কাছে যে কার্ডগুলো ছিল, সেই কার্ডগুলো সব ভারতের কাছে তুলে দিয়েছি। আমরা যে ভারতের কাছে আমাদের যারা পলিসি নির্ধারণ করেন, ফরেন পলিসি বিশেষ করে, একজন সচিব এই 2025 সালে এসে ফরেন সেক্রেটারি
কিভাবে বলতে পারেন যে এই সমস্ত দাবি দাওয়াগুলো তিনি পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব আসলেন এখানে, যে দাবি দাওয়াগুলো যেটা ছেলেমি ছাড়া কি আপনি অন্য কিছু ধরতে পারেন তাদের কাছ থেকে এই আসছে কূটনৈতিক সম্পর্ক করার জন্য, সে বিশাল ওই আওয়ামী লীগের বয়ানের মতোই উনি বলে গেলেন। এই প্রসঙ্গে আপনি যদি সংক্ষেপে একটু বলেন। কারণ এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখনকার যে সেটআপ আছে, এই সেটআপে কোনো চেঞ্জ হয়েছে কিনা? জি, এই সেটআপ তো ওই সেটআপই। আচ্ছা। এবং এই যে রিসেন্টলি আরো একজন অ্যাড হলো, তার যদি অতীতের কার্যক্রম এবং যেগুলো দেখেন, তারা তো ওই সেটআপের মধ্য দিয়ে চলছে। ভারত আমাদের মানে মস্তিষ্কের মধ্যে একটা ভয় এবং প্রেম ঢুকিয়ে দিয়েছে। রাইট। এবং ভারত যখন যেটা প্রয়োজন হয়, যখন ভয় দেখানো প্রয়োজন হয়, আমাদের ভয় দেখায় এবং আমরা সেটা ভয় পাই। এবং যখন প্রেম প্রয়োজন হয়, আমরা ৭১-এ গদগদ হয়ে যাই। কিন্তু আপনি দেখেন সারা বিশ্বে আজকে এখন কিন্তু এই যে আপনার আমাদের পাশেই যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, কত দ্রুত পরিস্থিতিগুলো চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা ৭১-এর নিয়ে আমাদের মাথার মধ্যে, ৭১ অবশ্যই আছে, এটা একটা মীমাংসিত ইস্যু, কিন্তু এইগুলোকে মানে সামনে নিয়ে এসে তুলে নিয়ে এসে এটা তাদের যে মানে ভারত বাংলাদেশকে শাসন করার জন্য কিছু মন্দির তৈরি করেছে, টেম্পল। সেই টেম্পলের মধ্যে রাজনৈতিক টেম্পল হলো আপনার এটা কি হলো ৭১, এবং দার্শনিক টেম্পল হলো সেকুলারিজম, এবং কালচারাল টেম্পল হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এই ধরনের টেম্পলগুলো তৈরি করেছে এবং যখন যেখানে যেটা দরকার সেখানে সেটা প্রয়োগ করে। ভেরি গুড। আমাদের মস্তিষ্কের মধ্যে এগুলো রয়েছে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগতম সাপ্তাহিক মুক্তির কথা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম এতক্ষণ পাকিস্তান ভারতের যুদ্ধংদেহী অবস্থা নিয়ে। এখন আমরা চলে আসব আমাদের নিজস্ব স্বার্থ এবং দেশের নিরাপত্তা সম্পর্কে, আর সেটা হলো রোহিঙ্গা ইস্যু। আমি প্রথমেই আপনার কাছে যাব। কিছুদিন আগে ডক্টর ইউনূস জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরাসকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছিলেন এবং একটা ব্যাপকভাবে এটা ইম্প্যাক্ট রেখেছে আমাদের দেশের নিরাপত্তা প্লাস রোহিঙ্গা ইস্যুতে। সেক্ষেত্রে অফলেট একটা করিডোর, সেফ জোন তৈরি করা হচ্ছে রোহিঙ্গাদের জন্য, যাতে অভ্যন্তরে যারা এখন ঘেরাও হয়ে আছে চতুর্দিক থেকে, তাদের লজিস্টিক সাপোর্ট ছাড়া তারা প্রায় কঠিন জীবনযাপন করছে। সেটার জন্য জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সেফ জোনের পজিটিভ একটা দিয়েছেন। এই প্রসঙ্গে আপনি রাজনীতিবিদ হিসেবে এটা কি মনে করেন? এটা কতটুকু আমাদের ফেভারে যাবে আর কতটুকুই বা রোহিঙ্গাদের স্বার্থ হাসিল হবে? দেখেন, এটা আসলে ওই যে প্রথমে যেটা বলছিলাম, জিও পলিটিক্সের একদম মরণাস্ত্রগুলো বাংলাদেশে অবস্থিত। এটা একটা মরণাস্ত্র এই মুহূর্তের জন্য। আপনার পতিত সরকার, স্বৈরশাসক, সে একবার অনেকগুলো রোহিঙ্গা আনলো, 10-12, যেটা জিয়াউর রহমান মিউচুয়াল করে দিয়ে গেছিলেন। সেটা পরবর্তীতে নোবেল পুরস্কার পাওয়ার আশাই হোক আর যে কারণেই হোক, সে উন্মুক্ত করে দিলেন বর্ডার। 10-12 লাখ রোহিঙ্গা আসলেন। কি ইলাহি অবস্থা! যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, 1 নম্বর সমস্যা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ। সেখানে আবার এই রোহিঙ্গারা যারা কোনো কালচার জানে না, কিচ্ছু জানে না, বছরে এই মাথা বাচ্চা হয়, এক একজনের 10টা 12টা 14টা করে বাচ্চা কাচ্চা, এইসব নিয়ে আসলেন বাংলাদেশে এনে। যাই হোক, এইটা একবার কেউ আসলে কোনো জায়গায় তারা যে যেতে চায় বা যায় এমন কোনো কথা না। তারা কি করলো, বাংলাদেশে বিভিন্ন অরাজকতাও কিন্তু এটার জন্য শুরু হয়ে গেল। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নাম দিয়ে তারা পাসপোর্ট করা শুরু করলো, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে সেখানে অকারেন্স করে বাংলাদেশের ভাবমূর্তিটা অনুজ্জ্বল মানে করলো। তারপরে এখন যারা আসছেন তাদের সময় আমি যখন কথা বলছি, আমার ভুল না হলে 1,13,000, আরও 3 দিন আগে শুনেছি এখন প্রায় 1.5 লক্ষের মতো রোহিঙ্গা অলরেডি ঢুকে পড়েছে। এবং জাতিসংঘের মহাসচিব যখন আসলেন, যাওয়ার সময় কিন্তু উনি স্লোলি আস্তে করে বলে গিয়েছিলেন হিউম্যানিটি করিডোর। এটা তখন জনগণ বুঝতে পেরেছিল কিনা জানি না, তখন বুঝতে পারলে কথাটা তখনই উঠতো, আরও মাসাধিক আগের ঘটনা। তো সেটার পরে এখন যখন এই হিউম্যানিটি করিডোরের নামে আসছে বাংলাদেশের, এটা বাংলাদেশের জন্য নিরাপত্তার জন্য একটা বিশাল হুমকি স্বরূপ আমি মনে করি এই দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে। কারণ যদি ভালোর জন্য ভালো হয়, আমাদের তো ওই জনবল আছে যাও প্রশিক্ষিত নাই, অর্থবল নাই, আমাদের অনেক কিছুই নাই। সেইখানে একটা করিডোর ছেড়ে দিলে যেটা চাইলে কিনা নৌপথে হতে পারে,
নৌপথেই শুধু যদি আপনি যদি বলেন রিলিফ দেওয়ার জন্য, খাবার পৌঁছে দেওয়ার জন্য, ওষুধ পৌঁছে দেওয়ার জন্য, সেটা কিন্তু নৌপথেই হতে পারে, যেটা হয়। এটা একটা point। সেটা কিন্তু সেটা না করে তারা দুই পথেই যাবে। আমরা যখন কথা বলছি তখন তারা আগে দেখেন প্রত্যেক বছর বছর তারা সীমানা লঙ্ঘন করে, অনেক দিন যাবত করছে। তারা আকাশপথে সীমানা লঙ্ঘন করে, নৌপথে সীমানা লঙ্ঘন করে, স্থলপথে সীমানা লঙ্ঘন করে। সেই স্থলপথে সীমানা লঙ্ঘনেরও তো একটা সীমা আছে। সেই সীমা লঙ্ঘন করে 10 কিলো পর্যন্ত ভিতরে ঢুকে এই বৈশাখে তারা জলকেলি অনুষ্ঠান করে গেছে আর্মির জওয়ানরা, যেটা কিন্তু এটা মেনে নেওয়ার মতো না। এটা সাধারণ মানুষ আসলে না হয় আমরা বলতাম যে একটা সময় ছিল ভারতের সঙ্গে বিশেষ বিশেষ দিনগুলো উন্মুক্ত থাকতো বর্ডার, সেটার মতো আমরা ধরলাম যে দুই জায়গার আত্মীয় স্বজন আছে, না হয় খুলে দিল। কিন্তু যখন জওয়ানরা আসে তখন আর ওইটা সাধারণ থাকে না, কারণ তারা আইনকে বন্টন করে, আইনের জন্য ওইখানে তারা থাকে। তারাই আইন লঙ্ঘন করছে। রক্ষক যখন ভক্ষক হচ্ছে তখন কিন্তু বিচারের বাণী নিভৃতেই কাঁদে। সেনাপ্রধান কি কারণে ওই কথাটা বলেছিলেন, উনি একটা বক্তব্য দিয়েছিলেন জনগণের উদ্দেশ্যে। সেইখানে উনি কিন্তু বলেছিলেন যে আপনারা যদি এই ধরনের কারাকারি করেন, এই ধরনের খোঁচাখুচি করেন, তাহলে আমাদের সভরেন্টি, সার্বভৌমত্ব নিয়ে হুমকির মুখে পড়তে পারে। সেই দিন আমরা বুঝি নাই, সেই দিন বুঝি নাই, বাট এখন তো মনে হচ্ছে আমাদের সার্বভৌমত্ব আমাদের কাছে, আমাদের জন্য এটা হুমকি স্বরূপ। যেখানে আমেরিকার মতো একটা দেশ বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্টই খুলেছে, সো এটা এত সহজ। ভেরি গুড। দেখেন খুব সুন্দর একটা পয়েন্ট এসছে। বার্মা অ্যাক্ট কিন্তু $13 বিলিয়ন একটা পরিকল্পনা, এবং একই সাথে নিলুফার ইসলাম মনি যে কথাটা, গুরুত্বপূর্ণ কথাটা বলেছিলেন, আপনার মনে আছে সেনাপ্রধান রাওয়ার একটা অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আপনারা যদি এভাবে বিচ্ছিন্ন হয়ে যান, পরস্পর ঐক্য না তৈরি করেন, তাহলে ভয়ঙ্কর এক বিপদ আসতে পারে। আপনার নিশ্চয়ই মনে আছে। যদিও অনেকেই যারা ক্রিটিক্স আর কি, তারা সবসময় এটাকে নেগেটিভভাবে উত্থাপন করেছিলেন। এই প্রসঙ্গে আপনি বিশেষজ্ঞ হিসেবে এই রোহিঙ্গা বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি যদি একটু আপনার মতামত দেন প্লিজ। আমি যেহেতু এই অঞ্চল নিয়ে কাজ করি, এটা নিয়ে আমার পড়াশোনা, গবেষণা বা লেখালেখি এটার সাথে এক্সক্লুসিভলি জড়িত। যখন সেনাপ্রধান এটা বলেছিল, আমি ঠিকই ফাইন্ড আউট করেছিলাম যে তিনি কোথায় মানে নিপটা রেখেছেন। হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছিলাম আমার জায়গা থেকে। প্রশ্নটা হলো যে আমরা বলছি হিউম্যানিটেরিয়ান করিডোর, এটা জাতিসংঘের প্রস্তাব। জাতিসংঘকে কি আমরা মানবিকভাবে দেখছি? বিশ্বে এই যে যদি হিউম্যানিটেরিয়ান করিডোর করতে হয়, তাহলে তো এটা গাজায় করা উচিত, তাই না? তো কই গাজায় তো জাতিসংঘ যাচ্ছে না, তাই না? আপনি হিউম্যানিটেরিয়ানের কথা বলছেন, রোহিঙ্গা 18 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, তাদেরকে আপনি কাট করে দিয়েছেন, আপনার অর্ধেক, তাদের ফুড অর্ধেক বন্ধ করে দিয়েছেন। সেখানে আপনার ওখানে রোহিঙ্গা আছে সব মিলে 4 লাখের মতো। এখন 4 লাখের জন্য আপনি ওখানে টাকা পাঠাতে, খাদ্য পাঠাতে যাচ্ছেন, আর এখানে 18 লক্ষ লোকদেরকে আপনি তার খাবার কমিয়ে দিয়ে, তার সাপ্লাই কমিয়ে দিয়েছেন, অর্ধেক করে দিয়েছেন স্টেট। তার মানে দিস ইজ নট দ্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। আপনার অন্য কিছু তারা ইকুয়ালি ট্রিট করছে না। দুই হলো যে আমাদের সরকার বলছে যে জাতিসংঘ আন্ডারে আমরা করব। এখন জাতিসংঘ বললেই আমরা সেটা করব, সেটার সাথে আমাদের সিকিউরিটি বা আমাদের দেশীয় স্বার্থ কতটুকু জড়িত, আমরা কি সেটাকে কোরিলেট করেছি কিনা বা বিশ্লেষণ করেছি কিনা? কারণ এর আগে আপনার মনে থাকার কথা, আপনি নিশ্চয়ই তখন সামরিক জীবনে ছিলেন, জাতিসংঘের প্রস্তাবে আমরা একবার ইস্তিমোরে গেলাম মিশনে। তার ফলস্বরূপ হলো কি, ইন্দোনেশিয়ার মতো সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র আমাদের বিপক্ষে চলে গেল। সেটা বিশাল দেশ, আমরা সেইখানকার শ্রম মার্কেট আমরা খুলতে পারি নাই। রোহিঙ্গা সহ সমস্ত ইন্টারন্যাশনাল ইস্যুতে ইন্দোনেশিয়া আমাদের বিপক্ষে ভোট দেয়, কারণ আমরা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, ইস্তিমোর আমরা পক্ষে গিয়েছি। তো কাজেই জাতিসংঘে বললেই দিতে হবে, এই যে ধারণাটা আমার মনে হয় যে এটা একটা এটা একটা আমরা যারা এই কাজটা করতে চাই তারা একটা আমব্রেলা খুঁজছি। তো আমব্রেলা খোঁজার কারণে আমরা জাতিসংঘের আমব্রেলাটা আমাদের সামনে আমরা তুলে ধরেছি। প্রশ্নটা হলো যে হিউম্যান করিডোর করার আগে ওখানে তো শুধু রোহিঙ্গা নেই, ওখানে প্রায় বিপুল পরিমাণ বার্মিজ, রাখাইন বা অন্যান্য জাতিগোষ্ঠী আছে, তাই না? আমি এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে ইস্তিমোরের কথা বললেন, 1 বছরের মাথায় জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানে একটা খ্রিস্টান রাষ্ট্র কায়েম হয়ে গেল, একটা দেশকে ভেঙে দিয়ে। এই জায়গায় যদি আজকে রোহিঙ্গাদের পরিবর্তে খ্রিস্টান হতো, তাহলে কি হতো? না, এখানে শুধু এটা যে এই জায়গায় তো একটা প্রক্রিয়া আছেই,
একটা আলোচনা তো আছেই যে এই যে আপনার ধরেন ভারতের 7 সিস্টার্সের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, এর একটা অনেকগুলো প্রদেশ খ্রিস্টান মেজরিটি, বার্মিজ চিন স্টেট ক্রিশ্চিয়ান মেজরিটি, শান স্টেট ক্রিশ্চিয়ান মেজরিটি, এবং রাখাইন হয়তো না, কিন্তু বাংলাদেশের বান্দরবনের যে এই যে কেএনএফ নামক যে গোষ্ঠী তৈরি হয়েছে তারা টোটালি 100% ক্রিশ্চিয়ান ডমিনেটেড একটা সংগঠন। কাজে এই তিন শক্তি মিলে এই অঞ্চলে যে একটা ক্রিশ্চিয়ান রাষ্ট্র করতে চায়, যেটা জো রিউনিফিকেশন তারা নাম দিয়ে করছে, এবং লাস্ট নভেম্বরে আপনার মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দোহামা আপনার আমেরিকাতে গিয়ে শিকাগোতে একটা ক্রিশ্চিয়ান কনফারেন্সে তিনি বলেছেন যে ব্রিটিশরা জোর করে আমাদের একই জনগোষ্ঠীকে 3 রাষ্ট্রের মধ্যে বিভক্ত করে দিয়েছে, আমরা এটা মানতে চাই না এবং আমরা এটা মেনে নেব না, আমরা অতি দ্রুত কোট আনকোট খ্রিস্টবাদের ভিত্তিতে আমরা ইউনিফাইড হব, এটা তিনি বলেছেন। এবং অলরেডি আপনি জানেন নাগাল্যান্ডের একটা গ্রুপ কিন্তু যারা গ্রুপ তারা কিন্তু অলরেডি তারা বলছে আমরা খ্রিস্টবাদের ভিত্তিতে স্বাধীন। কাজেই এই জিনিস কিন্তু ওই ইস্তিমুর চিন্তা এখানে যে নাই বিষয়টা কিন্তু এরকম না, আমার এখানে কিন্তু ভেরি মাচ আছে। এবং এটা ব্রিটিশ, মানে আপনি কি বলতে চাচ্ছেন বার্মা অ্যাক্টের যে $13 বিলিয়ন যে একটা পরিকল্পনা, সেখানে কি সুপ্তভাবে এই পরিকল্পনা জড়িত? এই এছাড়া আরো অনেকগুলো উইং আছে এটার, মানে শুধু যে এইটাই একটা উইং বিষয়টা এরকম না, এখানে আরো অনেকগুলো উইং আছে। যেমন এই যে আপনি বলছেন যে সেফ করিডোর, আমরা যেটা বলছি এই সেফ করিডোরের তো ওখানে খাবার পৌঁছানোর তো আরো অনেকগুলো রাস্তা আছে। যেমন আপনি বললেন যে সমুদ্র পথে আমরা পাঠাতে পারি, তাই না? আমরা তো মিজোরাম দিয়েও পাঠাতে পারি, আইজল থেকে রাস্তা আছে। আমরা তো কারণ ওখানে তো শুধু রোহিঙ্গা নাই যে রোহিঙ্গা, ওখানে তো বার্মিজরা আছে, বুদ্ধিস্টরা আছে, খ্রিস্টানরা আছে। তো আমি তো বার্মিজ সরকারকে প্রপোজটা দিতে পারতাম যে তুমি তোমার দেশের জনগণ খেতে পারছে না, এখানে এই অবস্থা, তুমি সেখানে খাবার পাঠাও, আমরা তোমাকে খাবার দিচ্ছি। আমরা সেই সবগুলো না ধরে, যেহেতু আমরা ঘাট ধরতে পারি কার, বাংলাদেশে, আমরা তার ঘাটটা ধরেছি, বা এখানে জাতিসংঘের লয়াল পিপল আছে, কাজে আমরা তাকে দিয়ে বলছি। কারণ আমাদের মানে সরকার একজন বলছে যে জাতিসংঘের সাথে আমাদের এখনো কোনো আলোচনা হয় নাই, আবার আরেকজন বলছে যে অলরেডি জাতিসংঘের সাথে আমরা কথা বলেছি এবং আমরা সেফ করে জাতিসংঘের আওতায় হলে আমরা সেফ করিডোর দেব। প্রশ্নটা হলো যে দেওয়ার আগে আমি কি এইখানকার যে বিষয়গুলো বিশ্লেষণ করেছি কিনা, যে ওখানে কি যাবে, কিভাবে যাবে, কারা পাঠাবে, মানে কোন ডাইমেনশনে পাঠাবে সেটা চেক করতে পারবো কিনা। ওইখানে যদি আপনার ফলস ফ্ল্যাগের মতো একটা অপারেশন করে ওই কনভয়গুলোতে যদি হামলা করা হয় এবং বলা হয় যে এই হামলা করে আপনার যে আমি এখানে যে তোমায় এই কনভয়গুলোতে সিকিউরিটি দিতে পারছো না, আমাকে ওখানে এই সিকিউরিটির জন্য আমাকে ওখানে এদের নিরাপত্তার জন্য, তার মানে আপনার কথা এটা বের হয়ে আসলো এবং আমাদের মনি আপার কথা বের হয়ে আসলো যে আমাদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্তটা হবে একটা বিশাল হুমকি স্বরূপ। সুপ্রিয় দর্শক, আমরা আবারও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক মুক্তির কথা অনুষ্ঠানে। এবার আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশকে নিয়ে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমি প্রথমেই আবার মনি আপার কাছে চলে আসছি। রাজনীতিবিদ হিসেবে আপনি একজন একেবারে উদ্ধত্ত কণ্ঠে দেশ নিয়ে কথা বলে থাকেন এবং সবসময়ই দেশের স্বার্থটা আপনার কথায় বের হয়ে আসে, আমরা দেখতে পাচ্ছি। এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের পরে যে প্রতিষ্ঠিত হয়ে এলো, 8ই আগস্টে তারা শপথ গ্রহণ করলেন। ডক্টর ইউনূস উনি কিন্তু যে যাই বলি না কেন আমরা, ওই সময়ে ওনার উপস্থিতি বাংলাদেশকে একটা বিশাল বিশৃঙ্খল অবস্থা থেকে রক্ষা করেছে। তার ব্যক্তিত্ব, তার ইন্টারন্যাশনাল যে একটা ইনফ্লুয়েন্স, সব কিছু মিলে কিন্তু বাংলাদেশ লাভবানই হয়েছে। আমরা এই পরিস্থিতিতে আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন, আবার জনগণের একটা বিশাল অংশ চাচ্ছে যে না, আগে রাজনৈতিক দলগুলো নিজেদের সংশোধন করুক, তাদের দলে যদি দুর্বৃত্তরা থাকে আবার তারা যদি ক্ষমতায় আসে, সেই তো আগেই আজাহাত এলো তাই হইল। এই ব্যাপারে আপনার মন্তব্য? দেখেন, আপনি যদি এক মন চাল নিয়ে বসেন, চালের মধ্যে আকর থাকবে, এটাই স্বাভাবিক। আপনি কোথাও আপনি সৈনিক ছিলেন, সৈনিকের মধ্যে দুর্বৃত্তায়ন ছিল, বাঁচতে পারবেন না সবখানেই। তো সেইখানে তো কিছু দুর্বৃত্তায়ন থাকবে, কিছু এটা হচ্ছে আপনার সংখ্যালঘিষ্ঠ, বিচ্ছিন্ন ঘটনা। তো সেটাকে কেন্দ্র করে যদি আপনি লুম বাঁচতে গা উজাড় করে ফেলেন, তাহলে তো হবে না। ডক্টর ইউনূস সাহেব, এটা অস্বীকার করার নাই, উনি সারা বিশ্বে পরিচিত একটা মুখ এবং উনি বিশ্বের বিভিন্ন জায়গায় উনি
বিভিন্নভাবে রেয়ার কালেকশন, যেটা পুরস্কারপ্রাপ্ত, এটা আমরা গর্বিত তাকে নিয়ে। কিন্তু একজন মানুষ সব গুণে গুণান্বিত হবে এমন কোনো কথা নাই। আপৎকালীনের জন্য উনি ঠিক ছিল, ঠিক আছে, কিন্তু আপৎকালীন ওনাকে যে সম্মানে ভূষিত করে বাংলাদেশের জনগণ এবং যারা চুপ ছিল তারা সম্মতি দিয়েছিল, মৌনতা সম্মতির লক্ষণ, তাকে যে এনেছিল তার উচিত হবে এই জনগণ খুশি থাকতে থাকতে একটা নির্বাচন দিয়ে দেওয়া। এই যে উনি এতদিন বললেন যে হ্যাঁ আমি নির্বাচন দিব, ডিসেম্বর থেকে সর্বশেষ ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন আমরা এর মধ্যেই দিয়ে দিব এবং সত্যিই দিয়ে দিব। তারপরে উনি যখন আল জাজিরায় বলেন যে জনগণ তো আমাকে চায়, এটার মধ্যে কিন্তু ভীষণ ভীষণ অন্তর্নিহিত অনেকগুলো ডট ডট থাকে। এই ডট ডটগুলো ফিল আপ করার জন্য আসলে এটার জন্য রকেট সায়েন্স পড়তে হয় না। আপনি কি মনে করেন আপা, এই যে উনি কথাটা বললেন, এটাতে তার পেছনে কোনো শক্তি কাজ করছে? শক্তি যদি কাজ করে থাকে, শক্তি যদি কোনো কাজ করে থাকে, সব শক্তিরও কিন্তু আরেকটা শক্তি আছে। বলে না গ্রামে যে শেরের উপর সোয়াশের, আমি বলবো যে এই শক্তিগুলোর জন্য, শক্তিগুলোর চেয়ে উনি বেশি ইম্পর্টেন্ট ওনার ব্যক্তিত্ব, ওনার অবস্থান, ওনার কিন্তু শেষ টাইমটা পৃথিবী থেকে আমরা যদি স্বাভাবিক জীবনের কথা বলি, তাহলে সেইখানে উনি মানুষ ওনাকে ভালো বলবে সবশেষে, এটাই ওনার চাওয়া উচিত, আমি তাই চাই। তো সেই জায়গা থেকে উনি ওনার জায়গায় একদম যেটা বলবেন কথা এবং কাজের মিল থাকতে হবে। এরকম কি করা যায় না আপা এটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু জনগণের একটা ব্যাপক সাপোর্টও ওনার পক্ষে আছে? কিভাবে আছে? আপনি যদি এমন হয় যে বিএনপির বস্তি, একটা ধরেন আওয়ামী লীগই ধরলাম, আওয়ামী লীগের বস্তি, আপনি যদি আওয়ামী লীগের সুখ্যান করার জন্য বিএনপি বস্তিতে জরিপ চালান 1000 লোকের, জরিপগুলো কিন্তু এইভাবে হয়, 1000 লোকের কোনো একটা জায়গায় জরিপ করলেন, সেটার উপর আবার গুণন দিয়ে আপনার সারা দেশ সেরে ফেলে। বাট ওই জরিপ তো জরিপ হবে না। আপনাকে জরিপ করতে গেলে ওইভাবে তৃণমূল পর্যন্ত আপনার অবস্থান থাকতে হবে, জরিপ থাকতে হবে। আইএমএফ এর এখন লোনের প্রয়োজন নাই বলছেন, আইএমএফ লোনের প্রয়োজন, আঙ্গুর ফল টক। আইএমএফ এসেছিল, এসে সব কিছু দেখে টেখে আইএমএফ বলেছে যে নো, এইভাবে লোন দিবে না, আবার শর্ত আরোপ করে গিয়েছে। তো তখন সরকার বলেছে যে আইএমএফ এর লোনের দরকার নাই। এটাকে বলবে আঙ্গুর ফল টক, কারণ বাংলাদেশের এখন প্রচুর পরিমাণে নিড আছে, সব কিছু নিয়ে নিড আছে। এই নিডটা আপনার লোন ছাড়া হয় না। তো আপনার হয়তো বা অন্যভাবে আপনি কালেকশন করবেন, পান নাই তাই আপনি খান নাই, এটা তো আমি তো তাই বলবো। আইএমএফ যে কথাটা বলে গেল সদ্য, আমি তো সেটাই দেখব। সো এই জায়গায় আমি বলতে চাই, জনগণের ম্যান্ডেট জনগণের হাতে ফেরত দিন, যেটাকে নিয়ে এই আন্দোলনটা উঠেছিল। যদি 14 নির্বাচনটা ভালো হতো, তাহলে বিএনপি কিন্তু নির্বাচনে যেত 24-এ। যদি 18 নির্বাচন নিশিরাতে না হতো, বিএনপি কিন্তু 24-এ নির্বাচনে যেত। 24-এর নির্বাচনে বিএনপি সহ অন্যান্য দল যদি যেত, তাহলে কিন্তু 5ই আগস্ট হতো না। তার মানে কি, এটার মূল কারণটাই কিন্তু নির্বাচন। যে নির্বাচনকে নিয়ে এত কিছু, একটা প্রপার বিরোধী দল নাই, একটা প্রপার আপনার কি বলে আপনার ছায়া সরকার নাই, সেইখানে একটা সরকার বাধ্য আপনার ফ্যাসিস্ট হতে। সেই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য জনগণ সহ ছাত্ররা নেমে গেল, জীবনের বিনিময়ে, বহু জীবনের বিনিময়ে ফ্যাসিস্ট পালালো। সেই নির্বাচনকে কেন্দ্র করে যদি এই ঘটনাগুলো ঘটে, তাহলে আমি মনে করব যারা এই যে মনে করছেন যে বেল পাকিলে কাকের কি, আমি কিন্তু এটা বলতে চাই, যারা মনে করছেন মায়ানমারের সঙ্গে বাংলাদেশের রেশারেশি আরেকটু বাড়লে সময়টা পিছানো যাবে, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ বাঁধলে সময়টা পিছানো যাবে, তারা বুকার রাজ্যে বসবাস করছেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সঠিক সময়ে নির্বাচনটা দেন, জনগণ নির্বাচিত সরকারকে যা ইচ্ছা তাই বলুক, যেভাবে ইচ্ছা সেভাবে ধরুক, আপনারাও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে আপনারাও চাপের মধ্যে রাখেন। তার মানে আমাদের আপা যেটা বললেন, উনি চাচ্ছেন দ্রুত নির্বাচনে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হোক। সাংবাদিক পলাশ, আপনি তো দেশীয় ব্যাপারেও পর্যবেক্ষণ করে থাকেন, আপনি কি মনে করেন দ্রুত নির্বাচন দিলে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে সুশাসন কায়েম হবে? যে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে আমরা বলতে শুনলাম না যে আমরা কোনো দুর্নীতিবাজকে না আমাদের দলে রাখবো না, বরঞ্চ দেখা গেছে আওয়ামী ফ্যাসিস্টদেরকেও অনেক দল তাদের নিজেদের ঘরে স্থান দিয়েছে এবং তারা চাঁদাবাজি করে বেড়াচ্ছে। আপনি কি মনে করেন
যদি নির্বাচিত সরকার হয় তারাই ক্ষমতায় এসে আবার সেই যারা চাঁদাবাজি করে দুর্নীতি করে তারাই ক্ষমতায় এসে সে ফেসিজম কায়েম হবে না? ধন্যবাদ। আমি নিজে যেভাবে কথা বলি, সংস্কারটা আগে ব্যক্তি হতে হয়, তারপরে সমাজ এবং রাষ্ট্র হয়। 5 তারিখের পরে আপনার কি মনে হয়েছে বাংলাদেশের কোনো ব্যক্তি নিজে সংস্কার হয়েছে? বাংলাদেশের কোনো ব্যক্তির কোনো পর্যায়ে, মানে সে বিএনপি হোক, আওয়ামী লীগের মধ্যে এত বড় একটা খুনের পরে এত লুটপাট আগে না হয় মানুষ জানতো না, এখন তো আপনি জানছেন, তাই না? আমরা সবাই জানছি যে কি হয়েছে। তাদের ভিতরে মিনিমাম, তাও তো সবাই তো আর একরকম না, কারোর ভিতরে কোনো অনুশোচনা দেখেছেন? কোথাও কোনো অনুশোচনা নাই। কোনো রাজনৈতিক দল, বিএনপি, জামাত বা অন্য যে সমস্ত রাজনৈতিক দল এখন সক্রিয়, তাদের কোনো নেতার কোনো ব্যক্তিগত আচরণ বা কর্মকাণ্ডে কোনো সংস্কার দেখেছেন? আমাদের যে সরকার ব্যবস্থা, অর্থাৎ আমলা, ব্যুরোক্রেসি, অল টাইপ অফ ব্যুরোক্রেসি, তাদের কোনো কারোর ভিতরে যে না ওনার ভিতরে দেখে মনে হয়েছে যে না উনি এই 17 বছরের এই এত ঘটনার পরে ওনাকে একটু চেঞ্জ মনে হচ্ছে, দেখেছেন? কোথাও যদি কেউ সংস্কার না হয়, নিজেরা যদি আমরা সংস্কার না হই, তাহলে রাষ্ট্র কিভাবে সংস্কৃত হতে পারে? রাষ্ট্র কিভাবে সংস্কার হবে? তাহলে কিভাবে দেশ কিভাবে চলতে থাকবে? এটা আমি আপনাকে বলি, দেখেন ওই যে 1/11-এর সময় আপনার মানে ওই সরকার ব্যারিস্টার মইনুল হোসেনের একটা ইয়েতে আমাদের মানে আদালত, উচ্চ আদালতকে স্বাধীন করে দিয়েছিল, কিন্তু আইনে তো স্বাধীন, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা কি স্বাধীন ছিল? আমরা তো তখন লোকজন বলতো কি একটা শব্দ যে সব পেটিকোট হয়ে গেছে, তাই না? তো এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, তো সেইখানে আপনি যদি একজন মানে যদি তার নিজের সততা যদি না থাকে, তাহলে সে স্বাধীনতা তার অ্যাক্ট করতে পারবে না। তো আমি এই কারণে বলতে চাচ্ছি যে আমরা কেউই সংস্কার না হয়ে আমরা শুধু অন্যকে সংস্কার করতে চাচ্ছি। ওই যে আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যের পাপ মাপি। আমরা সবাই, আমি আপনাকে সংস্কার করতে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে সংস্কার করতে যাচ্ছেন, কিন্তু আমি নিজে সংস্কার হই নাই, আপনিও সংস্কার হন নাই। এই আসলে সংস্কারের যে বিষয়টা না, এটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন আপনি বলেন যে রাষ্ট্র পরিচালনার, এখন দেখেন আমি দেখি না যে রাষ্ট্র কিভাবে চলছে। আপনি ধরেন ব্যাটারি চালিত রিক্সায় ঢাকা শহরে চলা যাচ্ছে না, সরকার বললো ব্যাটারি চালিত রিক্সা এটা অনুমোদন নাই, এটা রাস্তা থেকে সরাতে হবে। সব ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা রাস্তা অবরোধ করে দিল, সরকার বললো আছে থামো, ঠিক আছে চালাও। সিএনজি আলাদা বললো যে তুমি সিএনজি আলাদাদেরকে বলা হলো তোমরা মিটারে চলো, ওরা অবরোধ করে দিয়ে বললো যে না আমরা মিটারে চলবো না। সরকার বাধ্য হয়ে বললো আছে ঠিক আছে তোমরা মিটার ছাড়াই চলো। তো এই যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে, কারণটা কি? যে এখানে যদি একটা রাজনৈতিক শক্তি থাকতো, ওই রিক্সা যে সে রাস্তায় নামার আগে হয় রিক্সা শ্রমিক দল অথবা রিক্সা শ্রমিক লীগের কাছ থেকে তার অনুমতি নিতে হতো, হ্যাঁ, বা এই সিএনজি চালক দল বা সিএনজি চালক লীগের কাছ থেকে রাস্তায় নামার ক্ষেত্রে তাকে একটা, এই যে ছাত্ররা বিভিন্ন ক্যাম্পাস থেকে মানে যার যখন মনে হচ্ছে রাস্তায় নেমে অবরোধ করে দিচ্ছে, যেভাবে খুশি করছে, একটা ভয়াবহ নৈরাজ্য চলছে শিক্ষাঙ্গনে। কিন্তু যদি এখানে একটা রাজনৈতিক সরকার থাকতো, তাহলে হতো কি, ওই যে হয় ছাত্রদল নাই ছাত্রলীগের সাথে আগে বা ছাত্র শিবির তার সাথে আগে আলোচনা করে তাদের প্রতিনিধি সরকারের সাথে কথা বলতো, এবং সেটাতে যদি সমাধান না হতো তখন যার ফলে হয়েছে কি, এই আমাদের যে মানে এখন সে সরকার ব্যবস্থাটা, এটা আসলে আমরা যেভাবেই বলি, শুধু ওই মানে সিজনে বা রমজানের সময় পটলের দাম কম ছিল এইটা দেখি আসলে আমার মনে হয় না যে, অন্য কথা বাদ দিই, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তিনি এ পর্যন্ত শুরু থেকে এ পর্যন্ত প্রত্যেকটা বার বলেছেন যে তিনি এই জগতের লোক না, তিনি অত্যন্ত দ্রুত নির্বাচন দিয়ে তিনি চলে যেতে চান, এবং তিনি একটা টাইম ফ্রেম বলেছেন, এবং এখন পর্যন্ত তিনি ওই টাইম ফ্রেম থেকে সরেন নাই। আমাদের সেনাপ্রধান তিনি বলেছেন 18 মাসের একটা টাইম দিয়েছেন, তিনি সেখান থেকে সরেন নাই। আপনি বলেন, আপনি আর্মি ব্যাকগ্রাউন্ডের লোক, সারা দেশে এত দীর্ঘ সময় এভাবে আর্মি কখনো ডিপ্লয় ছিল? তো এই লোকগুলো, এদের যে আর্মির কি এখন মূল কাজ এটা? আপনি কতদিন তাদেরকে এভাবে বাইরে রাখবেন? সঠিক একটা তো সঠিক রাস্তায় তো কাজেই এই যে প্রক্রিয়াটা আছে, আপনি ধরেন আমাদের আরো বলি অস্ত্র উদ্ধার, একটা ছোট্ট আমি বলি, ৬২,০০০ অস্ত্র
আওয়ামী লীগ লাইসেন্স করে দিয়েছে তাদের দলীয় কর্মীদের। জি। তার ভিতরে সরকারের আহ্বানে 13,000 অস্ত্র জমা পড়েছে। তাহলে আর বাদ থাকলো কত? অলমোস্ট 69,000 82,000 অস্ত্র দিয়েছিল, 69,000 অস্ত্র রয়েছে। তারপরে যে থানা লুটের যে অস্ত্র, সেই বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। আমরা তো এটা কিছুই উদ্ধার করতে পারি নাই, তো এটা কাজ করছে না। 8 মাসে আমরা পারি নাই, Right. তা ভবিষ্যতে পারবো। এখন এই অস্ত্র উদ্ধারের জন্য আমি যতদিন অস্ত্র উদ্ধার করতে পারবো না, ততদিন ইলেকশন হবে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক, আপনি যথার্থই বলেছেন, আমরা সবাই পাপী, নিজের পাল্লার বাটখারাতে অন্যজনকে মাপি। সুপ্রিয় দর্শক, মুক্তির কথা অনুষ্ঠানে আলোচনা করলাম 3টি বিষয় নিয়ে। তবে সর্বশেষ যে আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যে কথাটা বেরিয়ে আসলো, যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশের প্রতিটি মানুষ নিজেকে নিজেরা সংশোধন না করি, এবং বিশেষ করে যারা রাজনীতিবিদ দ্রুত ক্ষমতায় আসতে চাচ্ছেন, তারাও যদি নিজেদেরকে সঠিকভাবে সঠিক পথে না আসেন এবং তওবা পড়ে নিজেদেরকে ভালো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে এ দেশ কখনো শান্তি আসবে না। আবার সেই ফেসিজমই কায়েম হবে। চলুন না আমরা সবাই মিলে দেশকে গড়ার প্রত্যয় নিয়ে নিজেদেরকে গড়ে তুলি এবং দেশকে আমরা মুক্তি দেই। এই মুক্তির কথা অনুষ্ঠানে আজকে এই কামনা করে বিদায় নিচ্ছি। আমাদের সাথেই থাকবেন আগামী অনুষ্ঠানের জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।